হ্যালো। জি, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। আজকে আমরা যে স্ট্যান্ডার্ডটা পড়বো এটা কত 50 নম্বর স্ট্যান্ডার্ড বোধ হয়। 50 নম্বর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইরিগেশন পার্টনারশিপ। আমরা আগেও পড়েছি, ওই যখন আমরা সুকুক পড়েছি তখন ওখানে আমরা ইরিগেশন পার্টনারশিপ, মুয়ারাসা, মুসাকাত, মুজারা এগুলো আমরা পড়েছি। তা আজকের এটা হলো খুবই ছোট স্ট্যান্ডার্ড। ওইখানে সুকুকে যা বলছে মোস্টলি এখানে তাই আছে, একটু ইয়ে করছে দুই একটা হয়তোবা ধারণা এখানে নতুন পাওয়া যেতে পারে পুরোটা আমরা যদি পড়ে শেষ করি। তো মুসাফাত মানে কি এটা আমরা 2 নম্বরের সংজ্ঞার মধ্যে জানবো। 1 নম্বরে আসলে যেটা বলেছে এখানে মুসাফাত নিয়ে আলোচনা হবে, অন্য কোনো স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হবে না। সেগুলোর জন্য আলাদা স্ট্যান্ডার্ড আছে, মেবি ওনারা তৈরি করছে অথবা এখানে এই পুরাতন বইটার মধ্যে নাই আর কি, হয়তো নতুন করে ওনারা দিবে। আমরা 2 নম্বর থেকে শুরু করি। এখানে বলছে ডেফিনেশন অফ ইরিগেশন পার্টনারশিপ। মুসাকাতের ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে কন্ট্রাক্ট বিটুইন ওনার অফ এন অর্চার্ড, অর্চার্ড মানে বাগান, অর ইটস ইউজফার, কোনো একজন বাগানের মালিক অথবা কোনো একটা ব্যক্তি একটা বাগানকে ভাড়া নিয়েছে, ঠিক আছে, অ্যান্ড আ ওয়ার্কার। তাহলে একজন হইতে পারে বাগানের মালিক অথবা বাগানের সে ভাড়া নিয়েছে, আরেকজন হচ্ছে ওয়ার্কার মানে ইরিগেটর। এই দুইজনের মধ্যে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী কি ওয়ার্কার এগ্রিং টু শেয়ার দ্য প্রডিউস অ্যাকর্ডিং টু স্পেসিফিক রেশিওস স্টিপুলেটেড এট দ্য টাইম অফ কন্ট্রাক্ট। চুক্তির সময়ে একজন বাগানের মালিক, ধরে নিলাম বাগানের মালিক অথবা বাগানের সে ভাড়া নিছে, তাহলে তো সে বাগানের মালিকই সেই লোক, এবং যিনি এই বাগানটা দেখভাল করবেন সেই ইরিগেটর। এই দুজনের মধ্যে যে চুক্তি, সেই চুক্তিকেই এখানে ইরিগেশন পার্টনারশিপ বলতেছে। এবং সেই চুক্তিতে তারা কি করবে, তারা শুরুতে নির্ধারণ করে নিবে যে কি ধরনের শেয়ারে তারা এই বাগান থেকে যে ফল হবে সেই ফলটা শেয়ার করবে। আরবিতে আমরা যদি দেখি এখানে অর্চার্ড বলছে, ওখানে আসলে সরাসরি গাছই বলছে। তো গাছ থেকে কি হয়, সাধারণত অর্চার্ড করতে ফলের বাগান। তার মানে বছরের শেষে অথবা আমাদের সিজনের শেষে, অথবা এটা অনেক বছরের জন্য হইতে পারে, প্রতি বছর সিজনের শেষে যদি ধরে নেই যে বাংলাদেশে আমের বাগান যেহেতু অনেক বড় হয়, তো আমগুলো কারো বাগান আছে কিন্তু তার এটার যে দেখভাল করতে হবে, পেস্টিসাইড লাগবে, নানা রকম এটা মেনটেনেন্স করতে হয়। ইদানিং আমরা দেখি গাছের, ধরেন যে অনেক সময় ব্যাগ দিয়া প্যাকেট করেও রাখতে হয় গাছে যখন আম আছে তখন, যাতে করে বাইরের পোকামাকড় না লাগে। তো এই ধরনের কাজের জন্য আসলে নিজস্ব টাকা পয়সা থাকে না। কেউ হয়তো বাগানের মালিক কিন্তু টাকা নাই, তো সে ব্যাংকের কাছ থেকে তখন চাইলো, ব্যাংক ইরিগেটরের ভূমিকা পালন করতে পারে, ফাইন্যান্সিং করবে, হয়তোবা এজেন্ট হিসেবে সে অন্য কোনো লোককে নিয়োগ দিল, অথবা চাইলে ক্লায়েন্টকে নিয়োগ দিল। তারপরে দুজন মিলে যে উৎপাদন হবে, যে ফলগুলো হবে সেটা শেয়ার করবে। ওইভাবে মুসাফাত আমাদের প্র্যাকটিক্যালি ওয়ার্ক করতে পারে। আচ্ছা, পারমিসিবিলিটি এন্ড ডেসক্রিপশন অফ দ্য কন্ট্রাক্ট, এটা কি? ইরিগেশন পার্টনারশিপ is a permissible contract that becomes binding on commencement of the work, and if mutually agreed between the two parties not to terminate the contract before its expiry. এটা একটা পারমিসিবল কন্ট্রাক্ট। এইটা বাইন্ডিং হয়ে যায় কখন? যখন একটা পার্টি কাজ শুরু করে দিছে, কমেন্সমেন্ট অফ দ্য ওয়ার্ক, যে আমি অলরেডি শুরুতে চুক্তি হয়েছে কিন্তু এখনো ধরেন ব্যাংক কোনো ধরনের কাজ শুরু করে নাই, অথবা ইরিগেটর যে সে কোনো ধরনের কাজ শুরু করে না, তাইলে সমস্যা নেই, তাহলে আলাদা হয়ে যাওয়া যায়। কিন্তু যদি যে কোনো একটা পার্টি কাজ শুরু করে দেয়, মেইনলি হচ্ছে যিনি ইরিগেটর উনি কাজ যদি শুরু করে দেন, তাহলে এটা বাইন্ডিং কন্ট্রাক্ট হয়ে যায়। অথবা দুই পার্টি মিলে যদি এরকম চুক্তি করে যে আমরা আসলে টার্মিনেট করবো না, নট টার্মিনেট দ্য কন্ট্রাক্ট বিফোর ইটস এক্সপায়ারি। ধরে নেয় যে আমরা 3 বছরের জন্য চুক্তি করলাম, এই চুক্তির আগে কেউই, এই 3 বছরের শেষ হওয়ার আগে আমরা এখান থেকে কেউ বেরিয়ে যাব না, এই ধরনের যদি চুক্তি শুরুতেই দুই পার্টি মিলে করে থাকে, তাহলেও এটা বাইন্ডিং কন্ট্রাক্ট হয়ে যাবে। মেইন কথা হচ্ছে এটা একটা পারমিসিবল কন্ট্রাক্ট, এবং এটা বাইন্ডিং হয়ে যায় যখন যে কোনো একটা পার্টি কাজ শুরু করে দিছে, অথবা দুই পার্টি মিলে শুরুতে এগ্রি করে নিছে যে আমরা এখান থেকে বেরোই যাব। এলিমেন্টস অফ ইরিগেশন পার্টনারশিপ কি? নর্মালি যে কোনো কন্ট্রাক্টের মতোই এখানেও কি থাকবে, অফার অ্যাকসেপ্টেন্স থাকবে, শুড বি এক্সচেঞ্জ এক্সপ্লিসিটলি। যেখানে অফার এক্সচেঞ্জ
মানে ইজাব কবুলটা সরাসরি বলতে হবে দুই পার্টির, অথবা এমন ভাবে বলতে হবে অর ইমপ্লিসিটলি বাই মিনস অফ এ রেকগনাইজড ফর্ম অফ ইন্ডিকেশন, অথবা যদি মুখ দিয়ে নাও বলে, সরাসরি নাও বলে, ইন রাইটিং এ নাও থাকে, এমন কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা বললো যাতে করে দুই পার্টি বুঝতে পারে যে এটা কি ইজাব এবং কবুল হয়েছে। নর্মালি দোকানদারের কাছ থেকে যখন আমরা মাল কিনি, বিশেষ করে যারা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়ে একটা ঠান্ডা দেন, এখন দেখা গেল যে কোল্ড ড্রিঙ্কস দিল, অথবা হাত দিয়ে দেখাইলেন আঙ্গুল দিয়ে, উনি ওটা দিয়ে দিল, আপনিও জানেন যে এটা নর্মালি দাম কত, টাকা দিয়ে দিলেন, সেগুলো মুখে তো কথা বলেন না। একইভাবে এখানেও হইতে পারে, যদি মানুষজন বুঝে যায় যে এইভাবে চুক্তিটার মাধ্যমে কে অফার করতেছে, কে অ্যাকসেপ্টেন্স করতেছে, এটা যদি প্রমাণিত হয় তাহলেই হবে। ইচ অফ দ্য টু পার্টিজ শুড বি লিগালি কম্পিটেন্ট, যারা চুক্তির দুই পার্টি, যে ইজাব করতেছে যে এবং কবুল করতেছে, দুই পার্টি আইনগতভাবে বৈধ হইতে হবে। আইনগতভাবে বৈধ হওয়ার মানে হচ্ছে তারা বালেগ হওয়া, হ্যাঁ, রেশনাল মাইন্ডেড হওয়া, মানে হচ্ছে যে তার মাথা ঠিক আছে, তারপরে তার এটা মালিকানার মধ্যে থাকা, অন্যের পক্ষে সে বাগান ভাড়া দিয়ে দিল, এরকম যেন না হয়। এই জন্য বলছি লিগালি কম্পিটেন্ট হতে হবে, এটা যে কোনো চুক্তির জন্য। দ্য রেলিভেন্ট ট্রিজ শুড বি আইডেন্টিফাইড, অ্যারাবল, প্রোডাক্টিভ অ্যান্ড ইন নিড অফ ইরিগেশন অ্যান্ড প্লান্ট হাজবেন্ডারি। এটা হচ্ছে যে যেই গাছগুলো নিয়ে এখানে কাজ হবে, ধরুন একটা বাগানে গাছ গাছ আছে, এখন যদি পুরো বাগানটা না হয়ে কোনো কারণে হাফ বাগান হয়, তাহলে সেই কোন গাছগুলো, হ্যাঁ, সেগুলো আইডেন্টিফাইড হয়ে যাবে। ফুল বাগান হলে তো তাহলে তো আইডেন্টিফাইড হয়ে গেল যে বাগানের মধ্যে গাছগুলো। এই জন্য যদি ফুল বাগান হইতে পারে, অথবা বললো যে 5টা বাগান আপনি ম্যানেজ করবেন, 5টা গাছ ম্যানেজ করবেন, তো সেই গাছগুলো আইডেন্টিফাইড হতে হবে। অ্যারাবল মানে এগুলাকে উৎপাদনশীল হইতে হবে, এটাকে চাষবাস করা যায়, মানে চাষবাস করা যায় মানে এখান থেকে উৎপাদন কিছু হয়। এটা যদি কিছুই না হয়, ধরেন যে আপনি খেজুর গাছ দিয়ে দিলেন যেটা থেকে রসও বেরোয় না, খেজুরও বেরোয় না, তো সেরকম গাছ নিয়ে এটা লাভটা কি হবে? লাভ তো কিছু হবে না, এটা তো কাঠ হয় না খেজুর গাছে। ইন নিড অফ ইরিগেশন মানে এগুলোর আসলে মুসাকাত, তার পানি লাগবে, অথবা মেনটেনেন্স লাগবে, এরকম কিছু একটা লাগবে। অ্যান্ড প্লান্ট হাজবেন্ডারি, এবং এগুলোর জন্য এগুলো গাছ থেকে বিভিন্ন রকমের আহ, উৎপাদন করা যেতে পারে, সেই ধরনের প্রয়োজনীয়তা এখানে রয়েছে। মানে হচ্ছে গাছগুলো এমন হইতে হবে যেগুলো আসলে ইরিগেশনের মেনটেনেন্সের প্রয়োজন হয়, এগুলো থেকে কিছু উৎপাদিত হয়। আর অবশ্যই কোন গাছগুলোর উপরে এটা নির্ভর করবে, কোন গাছগুলো নিয়ে কাজ চুক্তি হবে, সেই গাছগুলো নির্ধারিত হইতে হবে। কন্ডিশন অফ ভ্যালিডিটি, এটা কি পূর্ব শর্ত কি? দ্য কন্ট্রাক্ট শুড স্টিপুলেট ফর ইচ পার্টি এ প্রিডিটারমাইন্ড ডিফাইন্ড অ্যান্ড ইন্ডিভিজিবল শেয়ার অফ দ্য প্রডিউস। কন্ট্রাক্টের শুরুতে বলতে হবে যে প্রত্যেকটা পার্টি, ফর ইচ পার্টি প্রিডিটারমাইন্ড, ডিফাইন্ড ডিফাইন্ড অ্যান্ড ইন্ডিভিজিবল শেয়ার অফ দ্য প্রডিউস, সেটা কতটুকু, কে কতটুকু শেয়ার করবে উৎপাদনের, সেটা বলবে। মানে হচ্ছে যে এরকম না যেমন 5টা গাছ হইলো, 5টা গাছ নিয়ে চুক্তি হইলো, অথবা বাগান নিয়ে চুক্তি হইলো, বাগানের বললো যে এই অর্ধেকের মালিকানা, এই অর্ধেকের যে উৎপাদন হবে সেটা নিব আমি, আর ওই অর্ধেকের উৎপাদন হলে সেটা নিব ইরিগেটর, আর হাফ নিবে মালিক। সেরকম না, আসলে টোটাল বাগান, অথবা যদি নির্দিষ্ট কোনো গাছ হয়, সেই গাছগুলো নিয়ে যদি চুক্তি হয়, তাই এই গাছগুলোর সমস্ত উৎপাদনটাই হবে আউটপুট। এই আউটপুটটাই আগে থেকে নির্ধারিত ইয়েতে শেয়ার করা হবে, নির্ধারিত রেশিওতে শেয়ার করা হবে। এরকম বলা যাবে না যে প্রথম সিজনে আপনি পাবেন, দ্বিতীয় সিজনে আমি পাবো, যেরকম আমরা মুদারাবাতে পড়েছি, 1 মাসের প্রফিট আপনার, আরেক মাসের প্রফিট মুদারিবের, এরকম যেহেতু করা যাবে না, এখানেও একই জিনিস করা যাবে না। পুরো গাছটার অথবা পুরো বাগানের যে উৎপাদন হবে সেটাই হচ্ছে আউটপুট, এবং সেটাকে পূর্ব নির্ধারিত রেশিওতে শেয়ার করা হবে। এই জন্যই বলছি ইনডিভিজিবল শেয়ার, মানে ভাগ ভাগ করে শেয়ার করবে না যে এইটুকু আপনার এইটুকু আমার। The work should be restricted to the husbandry of the crop and trees. The owner may not in this contract demand any additional work from the worker irrigator. এখানে গাছের উৎপাদন অথবা গাছের, জি স্যার এইটুক তোমার এইটুক আমার, এটা করা যাবে না তাই না? এইটুক তোমার এইটুক আমার মানে এটা করা যাবে না, যে মানে এই গাছের উৎপাদন আপনি পাবেন, ওই গাছের উৎপাদন আমি পাবো, অথবা বছরে ধরেন যে 2টা সিজনে ফলাফল পাওয়া যায়, প্রথম সিজন আমার, আরেক সিজনে আপনার, ওইটা আর কি। সেটাই পুরোটুকুর উপর একসাথে যখন নাকি হারভেস্টিং হবে,
ওইটার উপর প্রি ডিটারমাইন্ড রেশিওতে ভাগ করে নিবে। এক্স্যাক্টলি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে গাছের রিলেটেড বলছে কাজটা কি হবে, কাজটা হবে রেস্ট্রিক্টেড টু হাজবেন্ডারি অফ ক্রপস, গাছের মেইনটেনেন্স কাল্টিভেশন এগুলো জিনিস রিলেটেডই হবে। হ্যাঁ, the owner may not in this contract demand any additional work from the worker irrigator, ইরিগেটরকে বলতে পারবে না যে আপনি আমার এই গাছ টাছ দেখভালের বাদেও আমার যে অন্যান্য একটা ধরেন আহ, ইয়ে আছে গাভীর ফার্ম আছে ওইটাতেও আপনি কিছু কাজকর্ম করে দিবেন, এরকম কিছু বলতে পারবেন। অথবা এটার পাশে আমার একটা কৃষি খামার আছে যেখানে আমি সবজি টবজি ইয়ে করি, সেটা তো কাজ করে দিবেন, আসলে সেটা সেই চুক্তির মধ্যে রাখতে পারবে না। বাট যদি এটা আলাদা, but এই চুক্তির পার্ট না আর কি, এই চুক্তি যেহেতু ইরিগেশন চুক্তি, এটা এই বাগান রিলেটেড, বাগানে যে সমস্ত কাজকর্ম লাগে এটা করার জন্য সেগুলো হবে। The contract is valid until the time of harvest or for a defined period in which the crop is normally enough for harvest. এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে যতদিন পর্যন্ত হারভেস্টিং সিজনটা যতদিন থাকবে, মানে হচ্ছে যে ফসলটা যখন পর্যন্ত ঘরে উঠে, যেমন আমের হয়তো বা জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস পর্যন্ত, or for a defined period in which the crop is normally enough for harvest, যখন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে সাধারণত এই আম ওঠার জন্য। নর্মালি আমরা জানি জ্যৈষ্ঠ মাসে উঠে, ঠিক আছে, এটা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চুক্তি দিতে পারে, অথবা জ্যৈষ্ঠর পরে আরো 2 মাস এক্সট্রা নিয়ে নিল, যে অনেক সময় আম কম দেরিতে আসে অথবা অনেক সময় আগে আসে, ওরকম করে আর কি একটু এক্সট্রা টাইম নিয়ে নিতে পারে, সুতরাং সেই জন্য চুক্তি করে যদি কেউ সিজনাল চুক্তি করে। তাহলে ইরিগেটরের দায়িত্ব কি, যে এই ইরিগেশনের দায়িত্ব নিয়েছে, দা ওয়ার্কার is obliged to care for the trees, crops as per agreement with the owner and customary requirement. তো সে কাজ করবে নর্মালি তার সাথে যে চুক্তি হয়েছে মালিকের, বাগানের মালিকের, এবং অথবা এবং বাজারে যে ইয়া আছে, আমাদের কাস্টমারি প্র্যাকটিস আছে, উর্ফ আছে, সেই অনুযায়ী হয়তোবা এক এক এলাকার উর্ফ এক এক রকম। হ্যাঁ, সেখানে বাগানে থাকতে হয়, কোনো এলাকায় উর্ফ আছে না বাগানে থাকতে হয় না, কিছু এক্সট্রা কাজ করে দিতে হয়, কিছু এলাকায় করতে হয় না, সেরকম। এর মধ্যে কি কি জিনিস হইতে পারে একটা উদাহরণ বলতেছে, ক্যারিং আউট প্লান্ট হাজবেন্ডারি, মানে এই যে গাছগুলোর কাল্টিভেশন, রক্ষণাবেক্ষণ, দেখভাল করা, বাই ওয়াটারিং, সেখানে পানি দিবে, পলিনেশন, এখানে হচ্ছে পরাগায়ন করবে, একটা আরেকটার সাথে পরাগায়ন করলে যদি বেটার ফল আসে ওরকম, ফার্টিলাইজিং, এখানে সার টার দিয়ে দিবে, উইডিং, এগুলো ধরেন যে এই যে আগাছা আছে ওগুলো পরিষ্কার করে দিবে, মেনটেনিং করবে, ক্লিনিং করবে, ইরিগেটিং চ্যানেলস, ওই যে পানি যে বিভিন্ন জায়গা থেকে আসে সেই চ্যানেলগুলো পরিষ্কার করে দিবে যাতে করে প্রপারলি পানির সাথে প্রুনিং, কন্ট্রোলিং পেস্ট, হারভেস্টিং, তার পেস্ট কন্ট্রোল করবে যেন সময় পোকামাকড় যেন না থাকে। তারপরে বাগান থেকে যখন ফলাফল আসবে তখন সেটাকে হারভেস্টিং করবে। পারফর্মিং সিজনাল ওয়ার্ক দ্যাট ইজ ইউজুয়ালি রিকোয়ার্ড ফর ইচ টাইপ অফ ট্রি, বিভিন্ন গাছের জন্য বিভিন্ন রকমের কাজ কাজ লাগে, যেমন যেমন খেজুর গাছে শীতের সময় গাছগুলোকে সোলাইতে হয়, আম গাছে হয়তো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি লাগতে পারে, কোনো গাছকে, নারকেল গাছকে হয়তো বা বছরে একবার ডালপালা কেটে দিতে হয়, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো যেগুলো রিকোয়ার্ড থাকে। ও, প্রুনিং মানে হচ্ছে ছাঁটাই করা, এই যে গাছ গাছের এই যেরকম নারকেল গাছ অথবা সুপারি গাছ ওগুলোকে ছাঁটাই করে দেয়, ছেটে দেয়, তাহলে বেটার ফসল হয়। No, not commissioning or subcontracting a third party to carry out his work without the permission of the owner. আমি কাজটা নিয়েছি বাগানের মালিকের কাছ থেকে, আমি সাব কন্ট্রাক্টারি করে দিতে পারবো না, অথবা অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারবো না আমার বাগানের মালিকের সাথে যে আগে থেকে এরকম বলা না থাকে, বাগানের মালিক আমাকে কাজ দিয়েছে, আমি এটা অন্য কাউকে দায়িত্ব দিব না, আনলেস বাগানের মালিক আমাকে সেরকম বলেছিল যে চাইলে আপনি সাব কন্ট্রাক্টারিও করতে পারেন। if he does so, কিন্তু যদি বাগানের মালিক সেটা অ্যালাউ করে যে সাব কন্ট্রাক্টর করা যাবে, the owner of the trees has the option to ratify the third party contract or reject it, তাহলে সেই ক্ষেত্রে এই থার্ড পার্টি যাকে আনবেন তাকে সে রাখতেও পারে, নাও রাখতে পারে। যেমন সে বললো যে ঠিক আছে আমি থার্ড পার্টিকে অ্যালাউ করব, কিন্তু থার্ড পার্টি আসার আগে সে দেখে নিবে, সে এটাকে যদি অ্যালাউ করে যে না এই লোকটাকে আমি দিব,
অথবা সে চাইলে একে বাদও দিতে পারে। সাব কন্ট্রাক্টরই করার দায়িত্ব আপনাকে দিছে মানেই যে আমি আপনার কাছ থেকে দায়িত্বটা নিছি বাগান দেখভাল করার, তার মানে এই না যে আমি যে কোনো লোককে আইনাই আমার কাজটা করতে দিতে পারবো। বাগানের মালিক হিসেবে আপনার সেই অধিকার আছে যে যে লোকটাকে আমি নিয়ে আসছি তাকে আপনি রাখতেও পারেন, কাজ করার অনুমতি দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ এটা তো আপনি বাগান ফল যদি হয় আপনার তো অনেক রকম লস হইতে পারে। The worker may employ others to assist him to carry out part or all of the contracted work. কিন্তু যিনি ইরিগেটর মানে হচ্ছে যে কাজ করতে দায়িত্ব নিয়েছে সে চাইলে অন্য কারো উম, সহায়তা নিতে পারে, যেমন সে কিছু কামলা নিয়োগ দিতে পারে, কিছু লোক নিয়োগ দিতে পারে, কিন্তু ওই যে এর মধ্যে যে আমি কাজটা না করে আরেকজনকে ফুললি আউটসোর্স করা সেটা সে করার ক্ষেত্রে মালিকের অনুমোদন নিতে হইতে পারে, নাও নিতে হইতে পারে। এবং মালিক চাইলে যাকে সাব কন্ট্রাক্টরি করছে তাকে রাখতেও পারে, নাও রাখতে পারে। কিন্তু যিনি ইরিগেশনের দায়িত্ব নিয়েছেন উনি চাইলে কিন্তু যে কোনো সময় তার তো হ্যান্ডস লাগবে, সেটা সে ভাড়ায় নিতে পারে, ওটাতে কোনো সমস্যা নেই। দ্য ওয়ার্কার ইরিগেটর অ্যাক্টস ইন আ ফিডুশিয়ারি ক্যাপাসিটি, সেটা তো সবসময়, যেহেতু এখানে মুদারিবের দায়িত্ব পালন করার মতো, সে এখানে বিশ্বাসের ভিত্তিতে এইটার কাজকর্ম করতেছে, ট্রাস্টের ভিত্তিতে। It is not liable for any loss arising from other than the willful misconduct, negligence, or breach of the terms of the contract. আগের মতোই যদি এই ইরিগেটর নিজে প্রপারলি কাজকর্ম করে, কোনো ধরনের মিসকন্ডাক্ট, নেগলিজেন্স অর ব্রিচ অফ টার্মস অফ কন্ট্রাক্ট না করে, তাহলে যদি বাগানের কোনো লস হয় এর জন্য সে দায়ী না। সে কাজ দায়িত্ব নেওয়ার পরে হয়তো বা খেজুর গাছগুলো মরে গেছে, কিন্তু উনি কিছু করেন না, উনি প্রপারলি পানি দিছে, ইয়ে দিছে, ন্যাচারালি ঘটে গেছে। অথবা কোনো কারণে কোনো দুর্ঘটনা হয়ে গেছে, অনেক পোকা হয়ে একেবারে গাছ নষ্ট হয়ে গেছে, এটা তো তার তো কিছু করার নেই। ইন সাচ এ কেস হি ইজ লায়াবল, অথবা এমন কোম্পানির পেস্টিসাইড নিয়ে আসছে যে পেস্টিসাইড গুলো সরকারের অনুমোদিত, কিন্তু এই পেস্টিসাইড দেওয়ার কারণে হয়তো বা ফল পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু সে তো গুড ফেইথে দিছে, পেস্টিসাইড তো সে আর জানবে না যেটা ভালো না মন্দ, যেহেতু সরকার এটাকে অ্যাপ্রুভ করছে। In such a case, he is liable to indemnify the owner against any actual loss caused, but remains entitled to his share of the crop. এখানে হচ্ছে যদি কোনো কারণে সে নেগলিজেন্স করছে, হ্যাঁ মিসকন্ডাক্ট করছে, পরের লাইনটিতে এটা বুঝা যাচ্ছে নেগলিজেন্স ব্রিচ অফ কন্ট্রাক্ট করছে, তাহলে কি করবে? হি ইজ লায়াবল টু ইন্ডেমনিফাই দ্য ওনার এগেইনস্ট এনি অ্যাকচুয়াল লস কজড। মালিকের যদি কোনো লস হয়ে থাকে যেটা যিনি ইরিগেটর তার কোনো মিসকন্ডাক্ট নেগলিজেন্সের জন্য হয়েছে, তাহলে সে মালিককে সেই লসটুকু মেকআপ করে দিতে হবে। কিন্তু সেই লস মেকআপ করে দিলে সে কিছুই পাবে না সেরকম না, ওই লস সে মেকআপ করবে, কিন্তু লসের পরে যেই উৎপাদন যেটা হবে সেটার শেয়ার কিন্তু সে পাবে। যেমন ধরেন কোনো কারণে তার দুইটা গাছ মরে গেছে, আমার প্রপারলি পানি দেই নাই, এই জন্য হয়তো বা তাকে 2,000 টাকা জরিমানা আমাকে করা হয়েছে, ঠিক আছে 2,000 টাকা জরিমানা দিব। বাকি গাছগুলোর যেই ফল উৎপাদিত হয়েছে সেটা শুরুতে 50-50 পাওয়ার কথা, তাহলে ওইটা আমরা 50-50 পাবো, পেয়ে এখান থেকে আমি হয়তো বা লস দিয়ে দিব। আর যদি কোনো কিছুই ফল না হয় তাহলে আমার পকেট থেকে 2,000 টাকা দিয়ে দিব, যেহেতু আমার কারণে ওনার লসটা হয়েছে। মানে আমি ওনার গাছে লস করছি বলে এখানে যে উৎপাদন হয়েছে তার কোনো শেয়ার পাবো না তা না, শেয়ার আমি পূর্ব নির্ধারিত হারে পাবো, পাশাপাশি উনার যে লস হয়েছে আমার কারণে সেই লসটাও আমি মেক আপ করে দিতে হবে। Duties of the owner of the trees: the owner should facilitate for the workers full access to the trees subject of the contract and remove any impediments which may hinder the work অফ দ্য ওয়ার্কার, যেটা আমরা ইজারা বিভিন্ন জায়গায় পড়েছি, যিনি আমাকে কাজ করার দায়িত্ব দিয়েছেন উনি আমাকে বাগানে ফুল অ্যাক্সেস দিতে হবে এবং কোনোভাবে যেন প্রতিবন্ধকতা না থাকে। উনি আমাকে এমন একটা বাগানের জন্য দায়িত্ব দিয়েছেন সেখানে ওনার ভাই মাঝখানে 5টা গাছ পাবে, মাঝখানে আমাকে যাইতে দেয় না, অথবা রাস্তাটা ভাইয়ের, ওখান দিয়ে হাঁটতে গেলে ঝামেলা করে, তো সেরকম হইলে তো হবে না। ফুললি যেন আমি কাজ করতে পারি স্বাধীন মতো, সে ব্যবস্থা যিনি বাগানের মালিক নিশ্চিত করতে হবে। After harvesting, the worker, irrigator, and the owner are obligated to take care of the crop, each in proportion to his share
Prior to harvesting, the worker irrigator is obligated to take care of the crop unless customs or a term of the contract dictates otherwise. ওকে, এখানে হচ্ছে যখন ফসলটা ইয়ে করা হলো, ধরুন হারভেস্টিং হলো, হ্যাঁ, গাছগুলো আমগুলো ছিঁড়ে ফেলছে, হারভেস্টিং যখন আমগুলো তুলে ফেলছে তখন কি হবে? The worker, irrigator, and the owner are obligated to take care of the crop, each in proportion to his share. তো দুজন আসলে দুজনের যে মালামাল এগুলোকে প্রপারলি টেক কেয়ার করবে তাদের প্রপোর্শন। যেমন ধরুন আমগুলো নিয়ে চলে আসছে, আমগুলো নিয়ে আসার পরে যদি ভাগাভাগি করে রাখি, বাগানের মধ্যেই রাখছি, পরে ধীরে ধীরে বিক্রি করবো, তাহলে দুজন দুজনেরটা আলাদা আলাদা করে টেক কেয়ার করবে, এটাই বলতে চাইছি। আর যদি গাছ থেকে এখনো পারি নাই সে অবস্থা যদি হয় তাহলে কি হবে? দ্য ওয়ার্কার ইজ অব্লিগেটেড টু টেক কেয়ার অফ দ্য ক্রপ। তাহলে সে অবস্থা যেহেতু এখনো গাছ থেকে নামা হয় নাই, তাহলে এই সময়টার পুরোপুরি দায়িত্ব হচ্ছে ইরিগেটরের, যে সে এটা টেক কেয়ার করবে। যদি না কাস্টমারের টার্ম অফ কন্ট্রাক্ট ডিক্টেটস আদারওয়াইজ, যদি না এরকম বলা থাকে যে যখন ফুল আম চলে আসবে, পেকে গেছে, তখন আসলে আগে থেকেই হয়তো চুক্তি ছিল অথবা এলাকার প্রথা, তখন বাগানে আসলে যে কোনো ধরনের মানুষজন এসে পাইরেটেড নিয়ে চলে যেতে পারে, চোর ডাকাতের উপদ্রব হইতে পারে, তখন আগে থেকে বলা হয়েছে যে আমি ইরিগেটর, আমি বলছি যে মালিক তার 5 ছেলে সহ বাগানে রাতে পাহারা দিতে হবে। এটা শুরুতেই চুক্তি ছিল। নর্মাল অবস্থায় তো আমি আছি, কিন্তু যখন ফুল পেকে গেছে তার 1 সপ্তাহ আগে থেকে এইরকম আমরা সবাই মিলে পাহারা দিব, এই চুক্তি যদি থাকে তাইলে সেটা করতে হবে। আর যখন পেরে ফেলবে তখন আসলে দুজন দুজনটা প্রপোর্শনালি গার্ড দিয়ে রাখবে। এটা আসলে চুক্তি যেভাবে হয় সেরকম করে করলে, চুক্তিতে যেটা থাকবে এটা আসলে অ্যাকচুয়ালি কি হবে সেটা তো বিভিন্ন ফসল বিভিন্ন রকমের হবে। The worker, irrigator, and the owner or are responsible for the expenses of the irrigation partnership in proportion to their share, including any takaful insurance, unless they agree otherwise. দুই পার্টি মিলে চাইলে এই যে ইরিগেশনের যে বিভিন্ন এক্সপেন্স আছে সেই এক্সপেন্স গুলো শেয়ার করতে পারে। আমি তো টোটাল কাজকর্ম করে দিব, কিন্তু এটার জন্য যে পানি আনা, বিভিন্ন জায়গার যে খরচ, পেস্টিসাইড দেয়া, তারপরে এই যে ধরেন যে কাইটা টাটা দেয়া, এই ধরনের বাইরের লোক আসবে, এটার খরচ কে দিবে? অথবা এই ফসলের ইন্স্যুরেন্স করে রাখলাম, হ্যাঁ, আমরা তো বাংলাদেশে এরকম করি না, ফসলের ইন্স্যুরেন্স করে রাখা হয়, ইন্স্যুরেন্স খরচ কে দিবে? এটা দুই পার্টি মিলেও দিতে পারে। আর যদি না আগে থেকে বলা থাকে যে না মালিক কিছুই দিবে না, সব ইরিগেটর যে সেই দিবে, সেরকম যদি কিছু হয় তাহলে ইরিগেটর দিবে, আর নাইলে দুই পার্টি মিলে শেয়ার করবে। The worker irrigator is solely responsible for the irrigator is solely responsible for performing the work customarily undertaken by workers in similar irrigation partnership, and such work does not entitle him to any increase in his share of the crop, as he is already contractually obligated to carry it out. ইরিগেটর নর্মালি কাস্টমারলি যে সমস্ত কাজকর্ম করার কথা সেই সব কিছুই সে করবে। সেই মানে ধরেন একটা আমের বাগানে নর্মালি একজন ইরিগেটর যেই কাজগুলো করে, সেরকম বাগানে আরেকটা বাগান যদি আরেকজন ইরিগেটর নিয়ে থাকে, তাহলে সে নর্মালি এই ধরনের আমের বাগানে ইরিগেটরকে যে ধরনের কাজ করতে হয় সেই কাজগুলো সে এখানে করবে। এই কাজ করার জন্য সে পরে বলতে পারবে না যে আমাকে অতিরিক্ত শেয়ার দেন, কারণ চুক্তিতে অনেক জিনিস লেখা থাকতে পারবে না। কিছু জিনিস এলাকার কাস্টমারেরই থাকে, তো সেটা দেখা গেলো যে হয়তো তার একটা কাজ বেশি হচ্ছে, চুক্তিতে ওটা লেখা ছিল না, কারণ সে বললো যে আমি করবো না, আমাকে এক্সট্রা দেন। সেরকম আসলে করা যাবে না, কারণ একটা প্রথা যেখানে যেভাবে চলতেছে সেই অনুযায়ী এটাকে অনার করতে হবে। এবং সেই জন্য সে মালিক যদি রাজি না হয় যে আর এক্সট্রা কোনো শেয়ার দিব, তাইলেও সে সেই কাজটা করতে হবে। If he hires others to perform his work, their wages is his sole responsibility. এখন আমি আমার একজনের বাগানের কাজ করার জন্য দায়িত্ব নিছি ইরিগেটরের, এখন আমি কিছু কাজ করতে পারতেছি না, আমি বাইরে থেকে একটা লোককে নিয়ে আসছি, তাহলে তার বেতন কে দিবে? তার বেতনটা আমি দিতে হবে, আমি ইরিগেটর হিসেবে আমি দিতে হবে। Should not be taken from the overall crop.
এটা অন্য টোটাল ক্রপ থেকে বাদ দেওয়া যাবে না, মানে মালিকের কাছ থেকে, অথবা বললাম যে ঠিক আছে এই কাজটা তো আমি করার কথা ছিল, পারতেছি না, আপনার একটা লোক নিয়ে আসছি, তো টোটাল যে আমরা ভাগ পাবো সেই ভাগ থেকে এই বেতনটা বাদ দিব, সেরকম কাজ করার কোনো সুযোগ নাই। The worker irrigator may hire on the account of the irrigation partnership others to perform work that is customarily beyond the scope of his duties. এটা করা যাবে কখন? অন্য একটা লোকরে ভাড়া করলেন, তাকে এই টোটাল যে উৎপাদন হবে সেই উৎপাদন থেকে তার বেতনটা বাদ দিবেন, সেটা করা যাবে তখনই যখন এমন কিছু কাজ আপনাকে করতে হচ্ছে যেগুলো কাস্টমারিলি এটার সাথে রিলেটেড না। হয়তোবা দেখা গেল যে এখানে নর্মালি পানি এলাকার আশেপাশের দিঘি অথবা নদী থেকেই আসে, কিন্তু এই জায়গাটায় দেখা গেছে যে স্পেশাল জায়গা পড়ে গেছে যেখানে হয়তোবা সাবমার্সিবল পাম্প বসাইতে হচ্ছে, সেখানে পাম্প বসে একজন লোকরে রাখতে হচ্ছে, এই সিজনে হঠাৎ এটা কাজটা চলে আসছে, নিচে থেকে পানি উঠায় এই গাছগুলোতে দিতে হয়, তাহলে এই জন্য এক্সট্রা একটা লোক রাখতে হচ্ছে, যেটা নর্মালি আর 10টা বাগানে এই কাজটা করতে হয় না, এই বাগানে স্পেসিফিক। তখন এর জন্য একটা লোক যদি রাখেন তাহলে কি করবেন, বছরে যে উৎপাদন হবে, আমগুলো 1000 টন হয়েছে, ওটাকে ধরেন বেচে যে টাকা আসবে সেই টাকা থেকে প্রথমে এই টাকা বাদ দিয়ে দিবেন, এই লোকের বেতনের টাকা বাদ দিয়ে বাকিটুকু দুজনে 50-50 ভাগ করে দিবেন, যদি 50-50 রেশিওই আগে ফিক্স করা থাকে। If the worker refuses to complete the term of the irrigation partnership after commencing work or entering into the contract, the owner should demand performance from him. কন্ট্যাক্ট করার পরে আমি কি করলাম, মালিকের সাথে আর কাজ করব না এটা বললাম, তাহলে সে কি করবে, সে মালিক বলতে পারে যে না আপনি কাজটা করতে হবে, আপনি তো এই দায়িত্বটা নিয়েছেন, তাহলে এখন আপনি বেরিয়ে যেতে চাচ্ছেন কেন? If the worker irrigator stops working before the crop materializes, he is not entitled to any share. কিন্তু যদি এই কাজটা শুরু করে আমি কর্মী হিসেবে, ওয়ার্কার হিসেবে বেরোয় যেতে চাই না, আমি আর কাজ করব না, এবং এই সময় কোনো ধরনের ফল আসে নাই, ফসল আসে নাই, মানে ফল আসে নাই, ফল যদি না আসে তাহলে আমি কোনো ফলের, যদি এই সময় চুক্তিটা আমি বেরোয় যাই তাহলে কোনো ফলের জন্য আমি কি ইয়ে হব না, আমি এটা ফল পাবো না, এই ফলের কোনো দাবিদার আমি হইতে পারবো না। If he stops working after the crop materializes but before it is ready for harvest, যেমন আম চলে আসছে, আমগুলো মোটামুটি বড় বড়ই হয়ে গেছে কিন্তু এখনো হারভেস্টিং এর টাইম আসে না, মানে পাকে নাই, পাকা অথবা ফুল গ্রোন হইলে তখনই তো হারভেস্ট করে, তো ফুল গ্রোন হওয়ার ধরুন 1.5-2 মাস আগে দেখতেছি যে মোটামুটি আমগুলো আসছে, এই অবস্থায় আমি চুক্তি থেকে বেরোয় যেতে চাই, তাইলে কি হবে, তাইলে হবে যে থার্ড পার্টি শুড বি হায়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক and his wage should be deducted from the worker's share after the crop is harvested and sold. তাহলে আমি যদি চুক্তি থেকে বেরিয়ে যেতে চাই এই অবস্থায় যেখানে আমগুলো আসছে কিন্তু ফুললি হারভেস্টেবল না, তাহলে আমার পক্ষে একজন লোককে হায়ার করা হবে, সেই হায়ার করা লোক দিয়ে এই আম হারভেস্টিং সিজন পর্যন্ত সেই লোক দেখভাল করবে, তাহলে সেই লোক দেখভাল করার বেতনটা কোথা থেকে আসবে, সেই লোক দেখভাল করার বেতনটা আসবে আমি এইখানে 50-50 যে শেয়ারে আমি শুরু করেছিলাম চুক্তি, সেইখানে আমি যে 50% আম পাবো সেই 50% আম থেকে আমার পক্ষে এই লোকটাকে বেতন দিতে হবে, তার মানে হচ্ছে যে এই লোকের খরচটা আমি বহন করতে হবে। If the worker's irrigator share is not sufficient to pay the third party's wage, the worker must make up the difference. কিন্তু দেখা গেল এই গাছগুলো আম আসছে, আম এখনো পাকে নাই, যেটা বললাম এই সিচুয়েশনে যদি আমি বেরোয় যেতে চাই, আর একটা থার্ড পার্টি লোককে ভাড়া করে আনা হয়েছে আমার খরচে এদের টেক কেয়ার করার জন্য, এবং যখন আম আসছে, আম আসার পরে দেখা গেল যে এই লোকের বেতন হইলো যে 50,000 টাকা, আমি আম যে 50% পাইছি সেটা বেচা আসলে 40,000 টাকার বেশি পাওয়া যায় না, তাহলে বাকি টাকা কে দিবে, বাকি টাকাও আমাকেই দিতে হবে, যেহেতু চুক্তিবদ্ধ আমি শুরু থেকে ছিলাম। If the worker's share of the crop is more than the third party's wage, he gives the difference. আর যদি আমি আম বেচে 60,000 টাকা পাই আর ওই লোককে 50,000 টাকা দিতে হয়, তাহলে কি হচ্ছে 10,000 টাকা আমি পাবো, আমার পকেটে নিয়ে আসতে পারবো।
In an irrigation partnership that is due to terminate when the crop materializes or is ready for harvest, if the owner does not enable the worker and this occurs before the crop materializes, then the owner shall be requested to enable the worker to complete his work. আচ্ছা, এটা কি বলছে যে that is due to terminate when the crop materializes or is ready for harvest, if the owner does not enable the worker, this occurs before the crop materializes, then the owner shall be requested to enable the worker to complete his work. আচ্ছা, ইরিগেশন পার্টনারশিপে যদি এরকম হয় দ্যাট ইজ ডিউ টু টার্মিনেট, এটাকে মানে কন্ট্রাক্টটা তারা ভেঙে দিতে যাচ্ছে, when the crop materializes or is ready for harvest, and if the owner does not enable the worker, সেটা কি করছে এখানে উপরেরটাই বলছে হলো যে শ্রমিক বেরোয় যেতে চায়, মানে হচ্ছে যে ইরিগেটর বেরোয় যেতে চায়, এখানে মালিক তাকে এনাবেল করতেছে না কাজ করার জন্য ফার্দার, সে অবস্থায় এই কন্ট্রাক্টটা ভেঙে দিতে চাচ্ছে, মালিকই চাচ্ছে, অথবা মালিক আর কর্মচারীকে কাজ করতে দিচ্ছে না, আমাকে কাজ করতে দিচ্ছে না। দিস অকার্স বিফোর দ্য ক্রপ ম্যাটেরিয়ালাইজ, এবং এটা যদি ক্রপ ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে যে ক্রপ দেখা যাচ্ছে না এখনো, যে ফসলটা সেটা বললাম না ফুললি দেখা যাচ্ছে না, এরকম হওয়ার ঘটনা যদি আগে হয়, then the owner shall be requested to enable the worker irrigator to complete his work. উপরে যেরকম যদি শ্রমিক আগে ম্যাটেরিয়ালাইজ গাছে আম আসার আগে যদি বেরোয় যেতে চায়, তাহলে কি হবে, তাহলে সে বলবে যে না, মালিক বলবে যে না তুমি কাজ করতেই হবে। এখানেও একইভাবে মালিককে বলতে হবে, মালিককে বলা হচ্ছে যে আপনি যিনি শ্রমিক ইরিগেটর তাকে অ্যালাউ করতে হবে যেন সেই কাজকর্ম করে, কারণ সে তো এতদিন এখানে শ্রম দিছে, এখন তাকে মাঝখানে বের করে দেবেন না। If the owner does not enable the worker, then the worker shall be entitled to a wage at the market rate for similar work. এখন এইটুকু পর্যন্ত কাজ করছে, এই কাজ করার পরে এখন মালিক বলতেছে না আর কোনোভাবেই লোকটাকে রাখবো না, অথবা একে দিয়ে আমি আর কাজ করবো না, কিছু একটা ঘটছে, তখন সে কি করতে হবে, তাহলে মালিক, বাগানের মালিক যেই লোকটা ইরিগেটর, তাকে বাজারে যেই ধরনের উজরাতুল মিসল, এই ধরনের কাজ করার জন্য, এতদিন কাজ করার জন্য যেই ধরনের ওয়েজ দেয়া হয়, উজরা দেয়া হয়, সেটা তাকে দিতে হবে। ইফ দিস অকার্স আফটার দ্য ক্রপ ম্যাটেরিয়ালাইজেস, এটা যদি তখন হয় যখন আমগুলা দেখা যাচ্ছে, এটা হলো আগেরটা বলছি আম দেখা যাচ্ছে না, এখন আম দেখা যাচ্ছে কিন্তু এখন হারভেস্টিং হচ্ছে না, হারভেস্টিং এর জন্য আরো কয়েক মাস হয়তো বা কিছুদিন বাকি আছে। The worker is entitled to his stipulated share of the crop. কিন্তু আম দেখা গেছে, এই অবস্থায় মালিক বুদ্ধি করে ওই কর্মচারীকে বের করে দিতে যাচ্ছে, ইরিগেটরকে, তখন কিন্তু সেটা পারবে না। তখন কি হবে, তখন মালিক এবং এই ইরিগেটর তাদের পূর্ব নির্ধারিত যে শেয়ার, সেই অনুযায়ী তারা ক্রপ শেয়ার করবে। এই পার্টে তখন শ্রমিককে কাজ করতে না দিলেও যখন হারভেস্টিং এর টাইম আসবে, তখন যে হারভেস্টেড হবে সেইটা তারা যদি 50-50 শেয়ার এগ্রি করে থাকে, সেটা তারা শেয়ার করবে। Division of produce ki in principle all recurring produce of trees should be shared as part of the crop, such as fruit, palm leaves, etc., unless the parties agree to restrict their sharing arrangement to just the fruits. Acha. Recurring produce of trees should be shared as part of the crop, such as fruits, palm leaves. যেমন ধরেন যে বললো যে আমাদের এখান থেকে যে উৎপাদিত জিনিস, গাছগুলো থেকে যা কিছু উৎপাদিত হবে তার 50-50 আমরা শেয়ার করব, সেরকম যদি হয় তাহলে যেমন ধরেন যে নারিকেল গাছ, নারিকেল গাছের নারিকেল যেরকম বিক্রি হয়, আবার নারিকেলের যে ইয়া থাকে, ডালপালা থাকে, ওগুলোও কিন্তু বিক্রি হয় কিছু টাকা, অথবা একটা ডাল 20 টাকায় বিক্রি হয়। এখন দুজন মিলে বলছিল শুরুতে যে এখান থেকে যা কিছুই বিক্রয়যোগ্য উৎপাদিত হবে সেটাই আমরা দুজন মিলে শেয়ার করব। সেটা যদি হয় তাহলে এখান থেকে যা কিছু বিক্রি হবে সেই ইরিগেটর এবং বাগানের মালিক দুজন শেয়ার করবে। যদি না এরকম বলা থাকে যে না শুধুমাত্র আমরা ফ্রুট শেয়ার করব, ফ্রুট বাদে যে বাগানের এই যে গাছের ইয়া আছে, ডালপালা ছাটায় বাটায় দিবে, এগুলা আমি কোনো পয়সা শেয়ার করব না, সেটা মালিকের নিজেরই থাকবে, এরকম যদি বলা থাকে তাহলে ভিন্ন কথা। কারণ আমরা গ্রামে দেখি নারিকেল গাছের থেকে যে নারিকেলের পাতা হয়, সেই পাতা থেকে
চিকন যে ইয়াটা বের হয় সেটা দিয়ে কিন্তু নারিকেলের শলার ঝাড়ু টাড়ু বানানো যায়, সেটাও দেখা যায় যে বেশ ভালো দামেই বিক্রি হয়। আমার মা বছরে প্রায় ধরেন 5-6 হাজার টাকার এই ইয়ে বিক্রি করে নারিকেলের শলা। তো তার মানে এটা দাম আছে এখন। তো সেরকম যদি বলা থাকে যে না শুধু ডাব ডাব শেয়ার করবে তাইলে এক কথা, আর যদি ডাব শেয়ার না করে সবই শেয়ার করতে হবে তাহলে সব করতে হবে, তখন আবার আলাদা করা যাবে না। The worker is entitled to his share of the crop on on an indivisible basis as soon as it materializes. ওয়ার্কারের শেয়ারটা ইন্ডিভিজিবল। ইন্ডিভিজিবল মানে যেটা বলছি যে এই গাছের আপনার ওই গাছের আমার এরকম হইলে হবে না। আসলে সবগুলো আম এনে দেখা গেলো ছোটগুলো দিয়া দিল মালিককে, বড়গুলো নিল শ্রমিক, অথবা ছোটগুলো শ্রমিককে দিয়ে দিল, বড়গুলো মালিক, এরকম না। টোটালটা নিয়ে আসলে এই কেজি করে র্যান্ডমলি ভাগ করতে হবে, এটা হলো মূল কথা। আরো যদি এরকমই হয় যে না আমরা ভাগ করব না, ফসল ভাগ করব না, আমরা আসলে বিক্রি করে টাকা যেটা পাবো সেই টাকা ভাগ করবো, সেটাও হইতে পারে। কিন্তু এরকম করা যাবে না যে ছোটগুলো আপনার, বড়গুলো আমার, অমুক গাছের গুলো আমার, তমুক গাছের গুলো আপনার। কন্টিনজেন্সিজ ইন ইরিগেশন পার্টনারশিপ, কি কি ধরনের কন্টিনজেন্সি অ্যারাইজ করতে পারে, কি কি ধরনের দৈব দুর্বিপাক। The crop does not materialize. If the crop does not materialize at all or is completely destroyed by a natural disaster, the worker is not entitled to anything. যদি গাছে ফল আসে নাই, এবছর আল্লাহর বাস্তে একটা আম ধরে নাই, অথবা কোনো কারণে আম ধরছে একেবারে শিলাবৃষ্টি হয়ে আমটা সব ঝরে গেছে, তাহলে তো শ্রমিক বলতে পারে যে আমি তো ভাই শ্রমিক, আমি কিছু টাকা পয়সা দেন আমারে না, কিন্তু হবে না, আপনি তো পার্টনারশিপ করছেন, সুতরাং পার্টনারশিপে আপনি কিছু আর পাচ্ছেন না। If the natural disaster destroys only part of the crop, the parties divide what remains according to their stipulated share. যদি অর্ধেক বাগান নষ্ট হয়েছে তাহলে বাকি অর্ধেকের যেটা পূর্ব নির্ধারিত 50-50 শেয়ার, সেই অনুযায়ী শেয়ার করবে। ওইটাই তো আলটিমেট প্রডিউস। আগে হয়তো 100 মন হইতো, এখন হয়তো এটা 30 মন হয়েছে, তো 30 মন হলে 50-50 15 মন শেয়ার করবে। If the crop does not materialize during the stipulated term, the worker irrigator has the option either to stop working or to continue his work without a wage until the crop materializes and thereafter takes his share. আচ্ছা, যেটা হইতে পারে, নরমালি বলা ছিল যে আমাদের দুজনের মধ্যে চুক্তি হইলো ইয়ে পর্যন্ত, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, এর মধ্যে আম চলে আসবে। এখন এর মধ্যে আম আসে নাই, জ্যৈষ্ঠ মাস এই বছর আরো 2 মাস বেশি লাগছে। আপনি কি করতে পারেন? একটা করতে পারেন যে আমি শ্রমিক, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আর কাজ করবো না। আমি বললাম যে ঠিক আছে ভাই, এই আপনারা বাগানে আর নাই, তো ঠিক আছে আপনি চলে যান, আমি চলে আসতে পারি। আরেকটা হইতে পারে যে না, আমি এই যতদিন পর্যন্ত না ফসল আসে, ম্যাটেরিয়ালাইজ হয়, ফসল দৃশ্যমান হয়, ততদিন পর্যন্ত কাজ করে যাব, কিন্তু ওয়েস্ট তো চাইতে পারবো না, আমি তো আসলে শ্রমিক না, আমি তো এখানে পার্টনারশিপ করছি, ঠিক আছে। এন্ড দেয়ার আফটার টেক্স হিজ শেয়ার। তারপরে আরো 2 মাস যখন কাজ করলাম, তারপরে যখন আম দেখা গেছে, তখন তো আমরা এটার শেয়ার পাবো। If he stops working without a valid excuse, he forgoes his right to a share of the crop when it materializes. কিন্তু যদি দেখা গেল যে আমি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আম আসে নাই, আম দৃশ্যমান হয় নাই, কিছু নাই, তা আমি কাজ করা বন্ধ করে দিছি, ঠিক আছে, কোনো এক্সকিউজ ছাড়া যে না আমি আর করবোই না, তাহলে কিন্তু আমি কোনো ফসলের ভাগ পাবো না। If he does a valid excuse, he is entitled to the portion of his shares that correspond to the period of time worked in proportionate to the total time of the crop to materialize. এটা একটু অদ্ভুত। সেটা হচ্ছে কোনো কারণে আমি হয়তো বা বলছি যে ভাই আমি তো একা মানুষ, আমি আপনার বাগানটাও দেখভাল করি, জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস আসছে, আষাঢ় মাস থেকে আমি আরেকজনের কাজ নিয়ে নিছি আগে থেকেই। নর্মালি তো জ্যৈষ্ঠ মাসের মধ্যে আম চলে আসে, ফসল দেখা যায়, এখন আমি আষাঢ় মাস থেকে আরেকজনের কাজ নিয়ে নিছি, আমি তো আপনার সাথে আর কাজ করতে পারবো না, এটা একটা ভ্যালিড রিজন, ট্রু। এবং নর্মালি জ্যৈষ্ঠ মাসের মধ্যে আম চলে আসার কথা। তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে আমি আসলে চলে যেতে পারবো, ঠিক আছে, আমি চলে যাব। এবং চলে গেলে তাইলে আমি কি আগে যে 50-50 শেয়ার করতাম, এই যদি আর 2 মাস পরে এখানে আম আসে, সেটা আমি পাবো? আমি সেরকম পাবো না। এখন আমার শেয়ার হবে কি, ধরে নিলাম আমি উনার সাথে কাজ শুরু করছি 2 মাস আগে থেকে, তো 2 মাস আগে থেকে কাজ শুরু করছি, কিন্তু উনার নর্মালি 2 মাসে আম আসলে আমি 50-50 পাইতাম, এখন 4 মাস পরে আম আসছে,
তাহলে 4 মাস পরে আম আসলে আমি 2 মাস কাজ করছি আর 2 মাস কাজ করি নাই, তাহলে আমার অংশ হইলো 50%। আমার অংশ 50%-এর জন্য আমি 4 মাস কাজ করলে 50% পাইতাম। এখন যদি 2 মাস কাজ করছি, এখন তাহলে আমি 25% পাবো। এটাই এত বড় বাক্য দিয়ে ওটা বুঝাইতে চাইছে। He is entitled to the portion of his share that corresponds to the period of time worked in proportion to the total time the crop took to materialize. 4 মাসে আম আসছে, আমি 2 মাস পর্যন্ত কাজ করছি, তাহলে 2 মাসের শেয়ার পাবো। তাহলে আমার শেয়ারের আরো 50% আমি পাবো। এটাই এগুলো যে এখানে বলছে। Trees belonging to the third parties and user আসসালামু trees. আলাইকুম স্যার। জি, স্যার একটা কোশ্চেন ছিল এখানে, সে ব্যক্তি যদি অন্য কাউকে দায়িত্বটা হস্তান্তর করে দেয়, সেক্ষেত্রে কি সে পার্টনারশিপের যে অংশ সেটা পুরোটা পাবে কিনা? অর্থাৎ আমি পাচ্ছি না, আমি আরেকজনকে দায়িত্ব দিয়ে দিলাম। এই ক্ষেত্রে যেটা শুরুতে বলে নিয়েছে যে আপনি সাব কন্ট্রাক্টরই করতে পারবেন কিনা, অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন কিনা। না, অন্য কাউকে সাব কন্ট্রাক্ট ঠিক না, মানে আরেকজনকে দায়িত্ব দেওয়া জাস্ট। হ্যাঁ, আরেকজনকে দায়িত্ব তো দুইভাবে দিতে পারে। একটা হচ্ছে আপনি সাব কন্ট্রাক্টরই করলেন, আরেকটা হচ্ছে আপনার পক্ষে আপনি একজন কর্মচারী নিয়োগ দিলেন যে ভাই আমি আরেকজনকে দেখভালের জন্য দায়িত্ব দিচ্ছি। সেটা যদি চুক্তিতে শুরু থেকেই থাকে যে কখনো আমি না দেখে আমি অন্য কাউকেও দেখভাল করতে দিব, আমার বেতনে সে ভুক্ত থাকবে, তাহলে তো সমস্যা নেই। সেটা তো আগেও বলছে। যেমন আমি এখন আর এই দুইবার দেখতে পারবো না, আমি একজনকে রেখে দিলাম, তো আমার শেয়ার আমি 50%ই পাবো। ওই শেয়ার থেকে এই লোকটাকে আমি বেতন বহন করতে হবে। এই ঠিক আছে এটা। হ্যাঁ ঠিক আছে। ট্রি বিলঙ্গিং টু থার্ড পার্টিজ অর ইউজার ট্রিজ, মানে যেটা অন্য লোকের আর এটা দখলের গাছ, হ্যাঁ অন্যদিন দখল করে ফেলছে, ইয়া হয়েছে, যে অ্যাকচুয়াল মালিক না, সেরকম যদি হয় তখন কি হবে? ইফ ইট ট্রান্সপায়ার্স, যদি বোঝা যায় দ্যাট দ্য ট্রিজ বিলং টু এ থার্ড পার্টি, অন্য লোকের গাছ, এন্ড দ্য ক্রপ উইল দেন বিলং টু হিম, দ্য থার্ড পার্টি, যে লোকের গাছ সে এই চুক্তি অনুযায়ী আম পাবে। এখন আমি কর্মচারী হিসেবে একটা লোকের সাথে চুক্তি করছি যে আসলে এটার মালিকই না, তখন লাভ কি? এখন আমার ভুল হয়েছে, অথবা ওই লোকের সাথে আমি পিটাপিটি করবো, কিন্তু যিনি বাগানের মালিক সে তো আমাকে কোনো ফসল দিতে বাধ্য না। In this case, the worker is entitled to a wage or compensation from the other party, the usurping party, at the market rate for similar work, but not exceeding what would have been his share of the crop. Okay. ঘটনাটা হচ্ছে আমি আপনার সাথে চুক্তি করেছি এই বাগান দেখভাল করার জন্য। এখন কিছুদিন পরে বাগানটা বেরোইছে যে এটা আসলে আপনার বাগান না, এটা আপনার ভাইয়ের বাগান। তখন কি হবে? তখন তো আপনার ভাই আমাকে কোনো ফসল দিবে না, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যেহেতু ভালো মানুষ, আপনি বললেন যে ঠিক আছে ভাই, তাহলে আমি আপনাকে কিছু কম্পেনসেশন করবো। সেই কম্পেনসেশনটা কি হবে? সেই কম্পেনসেশনটা হবে আমি এখানে কাজ করার জন্য যে ওয়েজটা, যে নর্মালি যে বাজারের যে মূল্য হয় সেটা, সেই বাজারের যে আমার মজুরি হইতো সেই টাকাটা আপনি আমাকে দিবেন বাজারে এই ধরনের কাজের জন্য। কিন্তু সেই মজুরিটা আসলে হইতে পারবে না এই পরিমাণ যে যদি এই বাগানে ফসল হইছে সেই ফসলের আমি যে অংশটা পাইতাম তার চেয়ে বেশি টাকা। ধরেন যদি চুক্তিটা প্রপারলি চলে, তাহলে বাগানে যে ফসল হয়েছে সেই ফসল বিক্রি করে মূল্য পাওয়া গেল 50,000 টাকা, তাহলে আমার হয়তো বা 6 মাস কাজ করছি, প্রতি মাসে 10,000 টাকা সাধারণত এই ধরনের বাগানে কাজ করলে বেতন দেওয়া হয়। এখন তাহলে কি আমার 60,000 টাকা দিবেন? না, 60,000 টাকা দিবেন না, আমাকে সর্বোচ্চ দিবেন 50,000 টাকা। আর যদি ফসলের চেয়ে বেশি হয় তাহলে তো ওই টাকা দিবে না, আর কম হইলে তো ওইটা তো হইলই। তার মানে আমার বেতন এক্সিড করবে না আমার ফসলের শেয়ারটা যতটুকু পাইতাম ততটুকু পরিমাণের বেশি। এটা কেন হচ্ছে হয়তো আমি জানি না, সরিয়ে বেসিস কিছু একটা ডিফারেন্ট থাকতে পারে। If the worker irrigator enters into an irrigation partnership musakat with a party who unbeknown to the worker irrigator and has usurped the trees. If the worker enters into an irrigation partnership with a party who unbeknown to the worker irrigator has usurped the trees, then the produce, if any, will belong to the owner of the trees, and the worker irrigator will be entitled to wage at a fair market rate. But if the worker knew
that the trees were usurped, then he is not entitled to any remuneration. উপরটার এটার মধ্যে কিন্তু পার্থক্য নাই। নরমাল কথা হচ্ছে যে আমি কাজ শুরু করছি, আমি একজন কর্মচারী ইরিগেটর, কিন্তু আমি জানতাম না যে এই বাগানটা দখল করা। আপনি দখল করে ফেলেছেন আরেকজনের কাছ থেকে, অথবা এটার আপনি মালিক হন। তো এটা যদি আমি শুরু থেকে না জানি, তাহলে তো আমাকে আসলে একটা বেতন দিতে হবে, আমাকে টাকা পয়সা দিতে হবে। আর যদি আমি যাই না এই কাজ করে থাকি, তাহলে তো আমি কিছুই পাবো না, কারণ আমি এটা একটা তো অবৈধ চুক্তি, চুক্তিটাই হয় না। আর শুধু যদি আমি না জানি, তাহলে আসলে নর্মালি বাজারের যে টাকা, সেই টাকাটা আমাকে দিবে, উইল বিলং টু দ্য ওনার এন্ড দ্য ওয়ার্কার। মানে হচ্ছে যিনি জমির মালিক, অর্চার্ডের মালিক, তিনি, আমি যেহেতু কাজকর্ম করতেছি, আমাকে কাজকর্ম তো আসলে একেবারেই কোনো ইয়ে করবে না যে, তা না। আমাকে যেহেতু উনি এর মাধ্যমে বেনিফিটেড হচ্ছে, বাগানের তো উপকার হচ্ছে, তাহলে ফসলের মালিক উনি হবে, আমাকে বেতন দিবে। ফসলের কোনো শেয়ার আসলে উনি আমাকে দিবে না, উনি আমাকে একজন কর্মচারী হিসেবে ট্রিট করবে, যেহেতু চুক্তিটা আসলে উনার সাথে হয় না, চুক্তি অন্য একটা লোকের সাথে হয়েছে, যেই লোকটা আসলে এই বাগানের মালিক নয়। স্যার, জি, আমি একটা ওয়ার্ড একটু মিস করছি স্যার। ইউজার পেট মানেটা কি স্যার? মানে হচ্ছে যে অবৈধ দখলদার। ও আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। টার্মিনেশন অফ ইরিগেশন পার্টনারশিপ কন্ট্রাক্ট, দ্য ইরিগেশন পার্টনারশিপ কন্ট্রাক্ট। আচ্ছা, আমাকে বলেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি হচ্ছে? 11/2টা অনেক ধরেন যৌক্তিক। সেটা হচ্ছে যে, যদি আমি একজন কর্মচারী হিসেবে একজন বাগানের মালিকের সাথে চুক্তি করলাম, কিন্তু সেই বাগানটা আরেকজনের দখল করা, হ্যাঁ, তো সেই হিসেবে আমি জানি না এটা যে দখল করে ফেলছে কেউ, তখন পরে যদি বেরোয় যে আরেকজন অবৈধ দখলদার, তখন বাগানের যে অ্যাকচুয়াল মালিক, সে আসলে মালের ইয়ে হবে, সে মালিক হবে, কিন্তু আমাকে সে কর্মচারী হিসেবে ট্রিট করে ফেয়ার মার্কেট রেটে যে ইয়েটা হয় সেটা আমাকে সে দিবে। আর যদি শুরুতে আমি জেনে থাকি যে এই বাগানটা আরেকজনের দখল করা, কিন্তু আমি একটু কাজ করতেছি ওনার সাথে, তাইলে তো আমি কিছুই পাবো না, যেহেতু চুক্তিটাই আসলে হয় নাই। কিন্তু 11/1 তো একই জিনিস। ইফ ইট ট্রান্সপায়ার দ্যাট ট্রি বিলংস টু থার্ড পার্টি, the crop will be then belong to him, to third party. In this case, the worker is entitled to wage or compensation from the other party, the usurping party, at the market rate for similar work but not exceeding. So এটা যদি মনে হয় যে ইউজারপিং পার্টি, তো সেটা থার্ড পার্টি তো হচ্ছে অলমোস্ট সেম। যদি থার্ড পার্টিরই বেরোয়, একই জিনিস হয়েছে। আমি জানি না এই দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে, কেউ যদি বুঝে থাকেন আমাকে পরে জানেন। The irrigation partnership musakat contract terminates upon the occurrence of any of the following. কি হতে পারে? Harvest and division of the crop if the irrigation partnership was linked to the produce of a specific season. ঠিক আছে, আমরা বলে রাখছি যে এক সিজনের জন্য করছি, ঠিক আছে, এই বছর শীতের সময় যে খেজুর গাছের রস আসবে ওটার জন্য, সারা বছরই ধরে, এটা কোনো সিজন নাই, কিন্তু খেজুর গাছের তো সিজন আছে। The completion of the agreed term and division of the crop according to item 10/2, 10/2 তে যেরকম বলছি সেরকম, অথবা ধরেন টার্ম বললাম যে ঠিক আছে আমরা 2 বছরের জন্য করছি, 3 বছরের জন্য করছি, 9 বছরের জন্য করছি, এরকম। The death of the worker, irrigator, or liquidation of the institution carrying out the work, if the irrigation partnership musakat contract stipulates the work is non-assignable. যদি এরকম হয় যে ইয়ে করা যাবে না, থার্ড পার্টিকে কাজ দেওয়া যাবে না, সাব কন্ট্রাক্টরি করা যাবে না, অন্যকে কাজ করতে দেওয়া যাবে না, আপনি কাজটা করতে হবে, তাহলে কোনো কারণে যদি যিনি ইরিগেটর তার মৃত্যু হয়, তাহলে সে কি করবে? সেই চুক্তিটা শেষ হয়ে গেল, কন্ট্রাক্টটা টার্মিনেটেড হয়ে গেল। অথবা যে প্রতিষ্ঠান এই কাজের দায়িত্ব নিছে, সেই প্রতিষ্ঠান এখন দেউলিয়া হয়ে গেছে, লিকুইডেশন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে সে আর এই কাজ তো নাই, তো লিকুইডেশন কাজে বিক্রি হয়ে গেছে, তাহলে কার সাথে চুক্তি, চুক্তি শেষ। If there is no such stipulation, the successor has the option to complete the work on the same terms. কিন্তু যদি সেই ধরনের কোনো চুক্তি না থাকে, সেরকম যদি বলা না থাকে যে আপনি মারা গেলে আর কেউ কাজ করতে পারবে না, সেরকম যদি না থাকে, তাহলে সাকসেসর যে যারা উত্তরাধিকারী থাকবে, they have the option to complete the work on the same terms. একই টার্মে দেখা গেল যে যিনি কর্মচারী তার মারা গেছে, তখন তার ছেলেরা
একই টার্মস এন্ড কন্ডিশনে মালিকের সাথে এই কাজগুলো করবে, আইদার হিমসেলফ অর বাই হায়ারিং ওয়ার্কার্স। সে সাকসেসর নিজে করতে পারে অথবা অন্য কোনো লোককে তাদের পক্ষ থেকে হায়ার করে কাজ করাইতে পারে, ইন রিটার্ন ফর দ্য ডিসিজড or liquidated initial share of the flow। সেখানে বিনিময়ে তারা নর্মালি যে চুক্তি ছিল 50-50 শেয়ার করবে, সেই 50% পাবে যিনি মরহুম, তার উত্তরাধিকারীরা এখন 50% পাবে, অথবা যে প্রতিষ্ঠান লিকুইডেটেড হয়ে গেছে সেই প্রতিষ্ঠানের যদি কোনো উত্তরাধিকারী থাকে, মানে যারা কিনে নিছে, সেই প্রতিষ্ঠান এখন ওই 50% শেয়ারের মালিক হবে। If the successor chooses not to complete the work, the owner may complete the work himself or by hiring others, and upon materialization of the crop, the successor of the worker irrigator is entitled to receive a wage at the market rate for similar work for the period of time worked by the deceased or liquidated institution, but not exceeding his or his stipulated share of the crop। এটা যেরকম আগেও বলছি সেরকমের মতো, যদি কোনো কারণে দেখা গেল যে একটা লোক কাজ নিছে, কর্মচারী, উনি আসলে 3 মাস কাজ করে মরে গেছে, এখন 3 মাস কাজ করে যদি মারা যায়, তাহলে আসলে এরপরে ওনার ছেলে মেয়েরা চিন্তা করলো যে না, এই কাজ আমরা আর করবো না, তাহলে ওই 3 মাসের জন্য ওনাকে বেতন দেয়া হবে, নর্মালি বাজারে যে বেতন, সেই বেতন দেয়া হবে। তবে সেই বেতনটা কোনোভাবেই এক্সিড করবে না উনি নর্মালি যদি শেয়ার পাইতো টাইম অফ ফর দ্য পিরিয়ড অফ দ্য টাইম বাই দ্য ডিজিজ, not exceeding his or stipulated share of the crop। কিন্তু যদি উনি দেখা গেল 50-50 শেয়ার পাইতো, ফসলের শেয়ার 50-50 করলে দেখা গেল যে উনি আম বিক্রি করে পাইতো 30,000 টাকা, কিন্তু উনার বেতন হয়ে রয়েছে 40,000 টাকা, সেটা হবে না, বেতন হবে 30,000 টাকা, এর বেশি না। কারণ এটা কেন রাখছে, এটা একটা রিজন হইতে পারে যে উনার ছেলে মেয়েরা দেখে বুঝলো যে ও গাছের দিকে তাকায় দেখলো যে না, যদি বেতন নেই, বেতন নিলে মাসে 10,000 টাকা করে হইলে 20,000 টাকা করে 2 মাসে 40,000 পাবো, কিন্তু আম তো দেখা যাচ্ছে যদি 50% শেয়ার করি তাইলে হয়তো বা 20,000 30,000-এর বেশি পাবো না। এই বুদ্ধি যেহেতু করতে পারে, এই জন্য তাদেরকে মার্কেট রেটে বেতন দেওয়া হবে, কিন্তু সেই বেতনের পরিমাণটা সে যদি হারভেস্টিং হওয়ার পরে এই আমগুলোর যেই দাম হইতো তার শেয়ারের, তার চেয়ে বেশি টাকা হতে পারবে না। Death of the trees that are the subject matter of the contract or inability of the trees to bear fruit। দেখা গেলো গাছ মরে গেছে, আম গাছ মরে গেছে অথবা নারকেল গাছ মরে গেছে, অথবা নারকেল গাছ বড় হইতেছিল 3 বছর পর্যন্ত ওয়েট করছে, কিন্তু এগুলা নর গাছ হয়ে গেছে যেখান থেকে কোনো ধরনের ফ্রুট, ফার্স্ট সিজন উইদাউট এনি ফ্রুট। এই সিজনের জন্য আমরা চুক্তি করছিলাম, এই আমের সিজন জ্যৈষ্ঠ গেছে, আষাঢ় গেছে, 3 মাস এরপরেও চলে গেছে, কোনো ফ্রুট আসে না, তাহলে তো আর শেষ চুক্তি, কারণ এরপরে তো আর শীতের কালে তো আর আম ধরবে না। Revocation of irrigation partnership contract sheet। Irrigation partnership contract is revocable by mutual consent of the two parties। দুজন মিলে ফালা করতে পারে যে আমরা বাদ দিয়ে দিলাম ভাই, সেটা হইতে পারে দুজন মিউচুয়ালি কনসেন্টে কত কিছু হইতে পারে। The owner can revoke the contract in the following situation। নিম্নলিখিত পরিস্থিতিতে মালিক কন্ট্রাক্ট বাতিল দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে কে, যিনি হচ্ছে অর্চার্ডের মালিক। When the worker is unable to perform the work, in which case the following apply। যেখানে কর্মচারী মানে ইরিগেটর আর কোনো কাজ করতে পারতেছে না, সেইখানে এই ধরনের জিনিসগুলো অ্যাপ্লাইড হবে, মানে এই জিনিসগুলো মনে রাখতে হবে। সেটা কি, if the worker is unable to work for a reason outside his control such as illness, he is entitled to receive a wage at the market rate for similar work for the period of time work। সে দেখা গেলো অসুস্থ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, সে একা একা আর এই জিনিস করতে পারে না, সেরকম যদি হয়, কারণ এটা তার নিয়ন্ত্রণের উপর, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিয়ে দিছে, তাহলে সে যেই কয় মাস কাজ করছে সেই কয় মাসের জন্য বাজারে যে পরিমাণ স্যালারি হয় সেই স্যালারি টাকা তাকে দিয়ে দিতে হবে। If the worker is unable to work for a reason within his control, he is entitled to receive wage at the market rate for similar work for the period of time work। He is also liable to indemnify the owner of for actual loss suffered as determined by experts। কিন্তু যদি এরকম হয় যে আমি কর্মচারী, আমি বলতেছি আমি আর কাজ করব না, কেন করব না, যে আমি করব না, আমি তো এখন ইয়ে করতে পারি, আমার ইচ্ছা করতেছে না, অথবা আমার একটু ঘুমের সমস্যা হয়, তো এটা ঘুমের সমস্যা হলে আপনি একটা কর্মচারী রেখে দেন, সেরকম কিছু একটা হইতে পারে, অথবা অন্য কোনো ঘটনা হইতে পারে, যেটা দেখা গেল যে আমার আসলে চাইলে আমি পারি, কিন্তু আমি খুবই স্যাটিসফ্যাক্টরি কোনো ইয়ে দেখাইতে পারতেছি না, যুক্তি দেখাইতে পারতেছি না,
তাহলে কি হবে? তাহলে দুইটা ঘটনা ঘটবে। এটা হবে আমাকে এই কয় মাসের জন্য মার্কেট রেট অনুযায়ী আমাকে বেতন দিয়ে দিবেন আপনি, আপনি বাগানের মালিক হিসেবে। আর বিনিময়ে আমি যদি আপনার কোনো ক্ষতি করে থাকি, দেখা গেল যে এই সময়ে পরের সময়গুলোর জন্য আর কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, হইতে পারে বছরের মাঝখানে বাগানের যারা এই ধরনের ইরিগেটর তারা হয়তো এক্সপার্ট সবাই এঙ্গেজ হয়ে গেছে, নতুন করে কোনো লোক পাওয়া যাইতেছে না, তাইলে এই কয় মাসের জন্য যদি আমার কারণে আপনার বাগানে কোনো যদি লস হয়ে থাকে, সেই লসের টাকাও আমি আপনাকে দিতে হবে। প্রথমে আপনি আমার বেতন দিবেন, তারপর ওখান থেকে লস আমি মেক আপ করবো, তার মানে আপনি নেট টাকাটা আমাকে দিবেন। আর এই লসটা কে নির্ধারণ করবে? কোন একটা এক্সপার্ট দিয়ে নির্ধারিত হইতে হবে যে আমার কারণে এটা ঘটছে। When the worker stops working and it is not possible to enforce him to fulfill the terms of the contract, সেই কারণেও মালিক বন্ধ করে দিতে পারে যে যিনি কর্মচারী তিনি কাজ করা বন্ধ করে দিছে, আর মালিকের এই পরিমাণ ক্ষমতা নাই যে আমাকে দিয়ে আর কাজ করাবো, আমি পালাই গেছি, অথবা আমাকে কোনো কারণে চাইলেও আমি কাজ করতেছি না, আর উনি এত ভদ্র মানুষ যে আমাকে জোর করে কাজ করানোর মতো উনি প্রেশার দিতে পারতেছেন না। The worker is entitled to revoke the contract if the owner refuses to allow him to work. But the worker irrigator is entitled to revoke the contract if the owner refuses to allow him to work. আরেকটা হইতে পারে যে দুই কারণে, একটা তো হলো যে শ্রমিক কাজ করতে চাচ্ছে না, আর একটা হচ্ছে মালিক মানে বাগানের মালিক হিসেবে আপনি আমাকে এই বাগানে আর কাজ করার মতো সুযোগ দিচ্ছেন না, অথবা এমন কোনো পরিস্থিতি রাখেন নাই যে এখানে কাজ করা যাবে। সেই অবস্থায় কর্মচারী হিসেবে ইরিগেটর হিসেবে আমিও চাইলে কন্ট্রাক্টটা বাতিল করে দিতে পারি। জাকাত ডিউ অন ইরিগেশন পার্টনারশিপ, এটা জাকাতের যে ইয়া আছে সেইখানে যাবে, সেটা ওই স্ট্যান্ডার্ডে আলোচনা হয়েছে। Some application of irrigation partnership in financial institution. The institution may enter into irrigation partnership contract with the owner of the trees and then hire workers irrigator to carry out the work. তো যেটা বললাম শুরুতে, ইসলামী ব্যাংকের কাছে কোন একটা বাগানের মালিক আসছে, সে টাকা চায় যে এটা মেনটেন করে দিতে হবে, ম্যানেজ করে দিতে হবে, এই জন্য তা এখন ইসলামী ব্যাংক বলবে যে ঠিক আছে আমি ম্যানেজ করে দিব, আমি মুসাফাতের দায়িত্বটা নিলাম। তো মুসাফাতের দায়িত্ব হিসেবে নিয়ে ইসলামী ব্যাংক তো আর নিজে তাদের যে এত উচ্চশিক্ষিত কর্মকর্তারা তারা তো এটাই কাজ করবে না, তখন ইসলামী ব্যাংক কোনো একটা কর্মচারীকে ভাড়া করবে যে তাদের পক্ষে এই কাজগুলো করে দিবে। এইভাবেও ইসলামী ব্যাংক আর একজন বাগানের মালিক একটা ইরিগেশন চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে। The institution can own trees and enter into irrigation partnership contract with other parties to carry out the work. উল্টাটা হইতে পারে, ইসলামী ব্যাংকের ধরেন এরকম 100 আমের বাগান আছে, এর মধ্যে থেকে বিভিন্ন লোকের সাথে তারা চুক্তি করতে পারে যারা এরকম বাগানে ইরিগেশন করে দেয়, ঠিক আছে। সেরকম হয়তো বা ইনস্টিটিউশনাল ইরিগেটর হইতে পারে, যেমন প্রাণের সাথে চুক্তি করলো, ঠিক আছে, প্রাণ ইরিগেশন করে দিবে, বছরের শেষে 50-50 আমাদের আমের শেয়ার হবে, ইসলামী 50% পাবে, প্রাণ 50% পাবে। প্রাণ ইনফ্যাক্ট 100% কিনে নিবে, 50% এর টাকা ইসলামী ব্যাংকে দিয়ে দিবে। এই ধরনের চুক্তি যদি কখনো করে হইতে পারে। জি, এটুকুই। এইট টুটা একটু ব্যাখ্যা করেন তো। এইট টু টাকা ফুলটা কেন ইরিগেটররা বহন করবে, এটার কনসেপ্টটা কি, কারণটা কি? ও, এটা তো পার্টনারশিপ। পার্টনারশিপ যেহেতু, পার্টনারশিপে কিন্তু দুজন মিলেই বহন ইয়া হইতে পারে, অথবা শুরুতে বলা যেতে পারে আমি বহন করবো না, শুধু আপনি বহন করবেন, ঠিক আছে। যেহেতু এটা পার্টনারশিপ চুক্তি, সেই জন্য যে কোনো পার্টি চাইলেই বহন করতে পারে চুক্তিতে, যদি ওরকম লেখা থাকে, ঠিক আছে। আর পার্টনারশিপ হলো এটা একটা মোদারাবার মতো একবার অলমোস্ট, বাট সেরকম কিন্তু এখানে ওইভাবে মোদারাবার জিনিসটা ওইভাবে আনে না আর কি। এইট টু মোদারাবাতে অবশ্য দুজনেই শেয়ার করে। কি হইতে পারে মোদারাবাতে এক্সপেন্সটা কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স ইয়া থেকে টোটাল আর্নিং থেকে বাদ দেওয়া যেতে পারে। মোদারাবাতেও মনে হয় এআই ইউজ ব্যবহার করে। আপনার টাকা ফুলটা তো সাহেবের মালে বহন করে। সাহেবুল মাল আসলে ওইভাবে আর দেখায় না আর কি, যদি এক্সপেন্স হিসেবে যেহেতু নানা রকমের ইয়া আসে ইনকাম থেকে, ইন্স্যুরেন্সের টাকাটা বাদ দিয়ে, যেহেতু ওটা সাহেবুল মালের পক্ষেই তো অ্যাসেটটাকে সিকিউর করার জন্য এটা করা গেছে, সেই জন্য সেই হিসাবে তো মোটামুটি শেয়ারই হয়ে যাচ্ছে। কারণ ওইখানে যে আর্নিংটা, ধরেন 100 টাকা আমরা পাইলে, রোজগার পাইলে সাহেবুল মাল পাইতো 70 টাকা, আর যিনি
মোদারে উনি পাইতো 30 টাকা, এখন যদি টোটাল 100 টাকা থেকে 10 টাকা অলরেডি বাদ চলে যায় ইন্স্যুরেন্স বাবদ, তাহলে তো 90 টাকার 70 আর 30 হইলো। ঠিক আছে, ইফেক্টিভলি তো দুজন মিলে শেয়ার করা হলো। কনসেপচুয়ালি সেটা তো আসলে ক্যাপিটাল প্রোভাইডার বহন করা উচিত, তো মোদারেব কেন বহন করবে? এখানেও না, মনে ওটা হচ্ছে যে এটা আসলে দুজন মিলেই তো ব্যবসাটা, আর সেই হিসাবে যেই যেই পার্টিকেই বলে, এখানে শুরুতে বলে দিতে পারে যে মুদারেবাতে যদি বলে দেয় যে না, ব্যাংক যেহেতু এই টাকাটা করবে, সমস্ত সিকিউরিটি টিকিউরিটি রেখে আমাকে এই প্রফিট যেটা হবে সেটা থেকে শেয়ার করবে, সেরকম যদি চুক্তি হয় সেটাও তো হইতে পারে। জি ঠিক আছে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আলাপ করতে পারেন, আলাপ শেষ করবো। তারা কোনো আইটেমে কোনো প্রশ্ন আছে? না, এটা আসলে অনেক সোজা, হ্যাঁ, এরকম সিম্পল। এটা আসলে স্যার তো বড় মুদারাবার মতোই, বাট ওই ক্লজটাই একটু মানে ইয়ে আর কি, ওই 8-2টা। কোনটা? জি স্যার, 8-2 যেটা আমরা করলাম আর কি, যে এক্সপেন্স। The owner are responsible for the expenses of the irrigation partnership in proportion to their shares, including any takaful insurance unless they agree otherwise. এখানে যদি আমরা মোদারাবা না ধরে এটাকে আমরা পার্টনারশিপ ধরি, হ্যাঁ, মোদারাবাতে একজন ক্যাপিটাল প্রোভাইড করছে আর একজন টেক কেয়ার করতেছে, এটা পুরোপুরি মোদারাবার মতো হবে না, এখানে পার্টনারশিপের মতোই হবে। এটা একটা, কারণ হচ্ছে একজন বাগান দিছে আরেকজন, আমি যে প্রপোর্শনেটলি বিভিন্ন রকমের ধরেন মুসাকাতের যে বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে সেগুলো জিনিস আমি করতেছি, এটাকে যদি আমরা একটা পার্টনারশিপ ধরে নেই, তাহলে পার্টনারশিপে দুজন মিলেই শেয়ারটা এক্সপেন্স শেয়ার করবে। সেটা কিরকম, যে এটাকে পার্টনারশিপ কনসার্ন হিসেবে ধইরা আমার যে বুঝতে পেরেছি। মালামাল আসবে, মালামাল বিক্রি করে প্রথমে এই রিলেটেড যে এক্সপেন্স গুলো ধরছি সেইটা বাদ দিব, তারপর বাকিটা দুজন মিলে ভাগাভাগি করে দিব। ঠিক আছে, সে ধরনের হইতে পারে। আবার জি ঠিক আছে। পার্টনারশিপ এটাও বলা যায় যে আমি করব, আপনি যেহেতু ম্যানেজ করেন আপনি খরচটা দিবেন, এটা আমাদের শুরুতেই চুক্তি করা আছে, সেটাও হইতে পারে। বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ ভাইয়া খাইর। ভাইয়া ওই যে ডেস্টিনি, আমাদের দেশের ডেস্টিনি টি প্ল্যান্টেশন করছিল একটা, এটা কি আসলে কোনো শরিয়া প্রসেস মানছিল? ওখানে গাছ আসিল কিনা? গাছ ছিল, গাছ ছিল, গাছ ছিল, পাহাড়ে কিছু গাছ করছিল ওরা। এখন গাছ যদি থাকে, আপনারা দুজন মিলে গাছ করছেন, তো শরিয়াত যে সমস্যা ছিল না। এখন গাছই যদি এক্সিস্ট না করে সেটা এক জিনিস, আবার একটা কথা হচ্ছে গাছ আছে, এই গাছের মূল্য কত, সেটা তো আসলে রেগুলেটরি ইস্যু। হ্যাঁ হ্যাঁ, শরিয়া অনুযায়ী তো আপনি চাইলে একটা সুপারি গাছও 1 লক্ষ টাকা বেচতে পারেন, জি জি জি। তাই না? আপনি আপনার ভাইয়ের কাছ থেকে যেমন পৈতৃক সম্পত্তি পান, গুলশানের একটা ফ্ল্যাট পাইছেন, দাম 5 কোটি, কিন্তু ভাইয়ের কাছে যখন বিক্রি করে তখন 1.5 কোটিতে বেচে দিছে, জি জি। এটাও তো হইতে পারে। ও আচ্ছা, ওরকম ওখানে অবশ্য স্পেসিফিক মূল্যটা হয়তো এই এটাকে চুক্তিতে তো মার্কেট সমস্যা প্রাইস নাই যে কে কতটুকু শেয়ার করবে। তারপরে আবার দেখতে হয় যে ওইখানে ওরা কি প্রথমে বাগানটা উনার মালিকানায় ছিল, মানে চুক্তির সমস্যাটা কোথায়, যেমন এই যে জমি জমা বিক্রি করে না, জমি জমা যে প্লট যারা বেচে, তারা তো প্রথমে আসলে ওন করে না, আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়, তারপরে আরেকজনের কাছ থেকে কিনে, তারপরে তো ওই চুক্তিটা ওইভাবে কেনা বেচা চুক্তি হইলে হয় না। ওটা যদি সে আমার এজেন্ট হিসেবে নেয়, যে এজেন্ট হিসেবে আমি নিলাম আপনার জন্য জমি বানায়, তারপরে প্লট করে আপনাকে দিব, এই জন্য আপনি আমাকে এত এত টাকা দিবেন, সেরকম কিছু একটা চুক্তিতে ডিফারেন্সিয়েশন আনতে হবে আর কি। বাই সেল চুক্তি তো হয় না, ইউ ক্যানট সেল হোয়াট ইউ ডু নট ওন, তাই না? জি জি, অনেক সময় দেখা গেছে ওনারা বাগান হয়তো ওনও করে নাই। করে নাই। ও আচ্ছা, জি জি, বুঝছি। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। আর পরবর্তী ক্লাস আমাদের শুক্রবার বাদে মাগরিব হবে। শুক্রবার শনিবার আমাদের হাবিব ভাই 2টা ক্লাস নেবেন। যেহেতু স্ট্যান্ডার্ড গুলো এখনো অনুবাদ হয় নাই, সুতরাং আমাদেরকে পড়তে হবে আরবি থেকেই। সুতরাং এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, চাইলে আমরা আসলে নিজে নিজে পড়তে পারবো না। সুতরাং শুক্রবার এবং শনিবারের ক্লাস আপনারা সবাই শুনবেন আশা করি। আমরা ক্লাস শেষ করি। আজকের ক্লাসের জন্য আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।